এই মুহূর্তে কথা বলছেন তিনি বগুড়ায় তার কর্মসূচি বিস্তারিত নিয়ে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে আজ এই নিজের বাড়িতে মা বোনকে এই ফ্যামিলি কার্ড। প্রথমে ছিল 900 কত জনই, হ্যাঁ 938 জন ছিল। কিন্তু তাহলে আপনাদের কাছে প্রশ্ন হতে পারে কেন 38কে না দিয়ে 11কে দিলাম? কারণ হচ্ছে এই 911 জন মায়ের কাছে যে মোবাইলটা আছে সেটা ওনারা ব্যবহার করেন, আর এই যে 38 যাদেরকে আমরা বাদ দিয়েছি ওই মোবাইলগুলো স্বামী স্ত্রী দুইজনেই ব্যবহার করেন। সেই জন্য আমরা দেইনি, যদি স্বামী টাকাটার কথা না বলে স্ত্রীকে, এই জন্য আমরা দেইনি যাতে মায়েরা টাকাটা পায়। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই সরকারের কোষাগার থেকে যে অর্থটা দিব এই অর্থটা আমরা মায়েদের হাতে তুলে দিব, যাতে করে মায়েরা তাদের সন্তানদেরকে লেখাপড়া শেখাতে পারে, মায়েরা যাতে তাদের সন্তানদেরকে একটু ভালো খাওয়া দিতে পারে, এবং একই সাথে মায়েরা যাতে আস্তে আস্তে করে একটু টাকা জমিয়ে নিজেদের ছোটোখাটো একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারে, যাতে সেখান থেকে আয় রুজি হয়। সেই জন্য আমরা চাই এই মায়েদেরকে দেব। কিন্তু এখন কেন আমরা এই ফ্যামিলি কার্ড মায়েদেরকে দিচ্ছি? মায়েদেরকে দেওয়ার কারণ হলো এই যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে পুরুষ এবং মহিলা অর্ধেক অর্ধেক, এই যে প্রায় 20 কোটি জনসংখ্যা, পুরুষ এবং মহিলা অর্ধেক অর্ধেক। পুরুষরা তো যাচ্ছে চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, ঠিক আছে, আয় রুজি আছে, জমি জমা চাষ করছে, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে। কিন্তু মায়েদেরকে যদি কোনো রকম সহযোগিতা না করা হয়, মারা যদি সচ্ছল না হয়, স্বাবলম্বী না হয়, তাহলে তো এই দেশকে এগোনো সম্ভব না। সংসার যখন সুন্দরভাবে চলে, শুধু একা স্বামী বা একা স্ত্রী সংসার সুন্দর করে চালাতে পারে না। দুইজন যখন একসাথে কাজ করে, দুইজন যখন একসাথে, দুইজনের মধ্যে যখন সমঝোতা থাকে, দুইজন যখন একসাথে অবদান রাখে, তখন সংসার শুধু। ঠিক একইভাবে দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, সুন্দরভাবে গড়ে তুলতে হয়, তাহলে নারী এবং পুরুষ দুইজনকে সমানভাবে আমরা রাষ্ট্র থেকে সহযোগিতা করতে চাই। কারণ নারীকে স্বাবলম্বী না করা পর্যন্ত আমরা চাই, আপনারা হয়তো কোটিপতি হবেন না, আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা চাই যে নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে। অর্থাৎ আপনার সন্তান বা আপনার ছোট্ট একটা কিছু কিনতে ইচ্ছা করলো, একটা লাল জামা দেখলেন, একটা লাল শাড়ি দেখলেন, একটু চিপস খাইতে চাইলেন, বা এই ধরনের প্রয়োজনীয় জিনিস আপনি যাতে নিজে সেটা ক্রয় করতে পারেন। আপনার সন্তানকে কিছু খেতে দেবার ইচ্ছে হলো, নিজে যাতে আপনি সন্তানের জন্য সেটা কিনতে পারেন। আপনার সন্তান একটা বই দেখলো, সেই বইটা সে কিনতে চাইলো, আপনি নিজে যাতে সেটা কিনে দিতে পারেন। আপনার যাতে সেই শক্তিটা আস্তে আস্তে আপনার তৈরি হয়, অর্থনৈতিক শক্তি। সেজন্যই আমরা এই ফ্যামিলি কার্ড নারীদের কাছে পৌঁছে দিতে চাই। পুরুষদের জন্য আমরা অনেক পরিকল্পনা গ্রহণ করেছি, সেগুলা পুরুষ ভাইদের জন্য সেটা ধীরে ধীরে আমরা করব ইনশাল্লাহ। আজকে যে এই ফ্যামিলি কার্ড, এটা গাবতলীতে এই মাসের মধ্যে ইনশাল্লাহ আরও 22টা না 30 তারিখের ভিতরে 23টা, আরও 23টা, বাংলাদেশের 23টা উপজেলাতে আমরা এই মাসের ভিতরে 30 তারিখের ভিতরে আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। এবং ইনশাল্লাহ আগামী 5, আরও 22টা না 30 তারিখের ভিতরে 23টা, আরও 23টা, বাংলাদেশের 23টা উপজেলাতে আমরা এই মাসের ভিতরে 30 তারিখের ভিতরে আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। এবং ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে আমরা দেশে প্রায় 4 কোটি পরিবার আছে, আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম পরিবারের মায়েদের কাছে, গৃহিণীদের কাছে, নারী প্রধান যে আছে পরিবার, তার কাছে এই ফ্যামিলি কার্ড আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে। অনেকে অনেক কথা বলতে পারে, এত টাকা কোত্থেকে আসবে, কি আসবে না আসবে, অনেকে অনেক কথা বলতে পারে। আমাদের কথা একটাই, নির্বাচনের আগে বলেছিলাম আমরা চেষ্টা করব বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে টাকা, অর্থ সম্পদ। আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবরে কৃষক কার্ডের কৃষক ভাইদেরকে এখনও, এই গাবতলীর কৃষক ভাইদের কাছে এখনও আমরা কৃষক কার্ড পৌঁছাতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা পৌঁছাবো। কিন্তু আপনারা দেখেছেন নির্বাচনের আগে আমরা বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, আমরা বলেছিলাম কৃষক কার্ডের কথা, আমরা বলেছিলাম 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ আছে সেই কৃষক ভাইদের আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফ করে দিব। সেটা আলহামদুলিল্লাহ আপনাদের দয়া, আল্লাহর রহমতে সেই কাজটা প্রথম সপ্তাহের মধ্যেই আমরা করতে সক্ষম হয়েছি। এতে করে 12 লক্ষ, সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষক
তাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করেছি। 12 লক্ষ দিব, সেটা আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে সেই কাজটা প্রথম সপ্তাহের মধ্যেই আমরা করতে সক্ষম হয়েছি। এতে করে 12 লক্ষ, সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষক তাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করেছি। 12 লক্ষ কৃষক এতে সুবিধা পেয়েছে। এখানে কৃষক ভাই আছে তো? কৃষক ভাই আছে না অনেকে? কে কারা কৃষি কাজ করেন বলেন তো, হাত তুলেন দেখি কারা কারা কৃষি কাজ করেন। এই যে আপনাদের মধ্যে যাদের 10,000 টাকা কৃষি ঋণ ছিল, ধীরে ধীরে আপনারা দেখবেন আপনাদের কাছে আপনাদের ব্যাংক নোটিশ পাঠাবে যে এই কৃষি ঋণ সরকার পরিশোধ করে দিয়েছে, আপনার এটার আর ইনশাল্লাহ প্রয়োজন হবে না। ইনশাল্লাহ কৃষকদের পাশে আমরা দাঁড়াবো, ইনশাল্লাহ কৃষকদের পাশে দাঁড়ানো শুরু করেছি। আমরা মা বোনদের পাশে দাঁড়াবো, কারণ আমাদের পরিকল্পনা হচ্ছে দেশকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এখন এরপরে আরও অনেক আছে। আমরা ইমাম মুয়াজ্জিম সাহেবদের কথা বলেছি, তাদেরকে সরকার থেকে যেই সম্মানের কথা বলেছি, মুসলমান ধর্মের মসজিদে ইমাম মুয়াজ্জিন খতিব সহ অন্য ধর্মের যে ধর্মীয় গুরু আছে তাদেরকে আমরা বলেছি যে সম্মানী দেবো, সেই কাজটা আমরা শুরু করেছি। আমরা খাল খনন, এই যে এই কর্মসূচি শেষ করে এই খালটার নাম জানি কি, চৌকিদহ। হ্যাঁ, এই যে চৌকিদহ খাল আছে যে সামনে, খালটা তো অর্ধেকের বেশি খাল ভরাট হয়ে গেছে, মানুষজন জমি জমা। তারপর খালের যতটুকু অংশ আছে এই খালটা আমরা খনন কাজ ইনশাল্লাহ আজকে শুরু করব। এই খালের খনন কাজ শুরু করলে এই খালে পানি থাকলে আপনাদের লাভ আছে? আপনাদের কি লাভ আসবে? খালে পানি আসলে, খালে পানি থাকলে লাভ হবে? এলাকার মানুষের কি লাভ হবে? আচ্ছা, তো এইরকম সারা বাংলাদেশে আমরা খাল খনন খানাবো। অর্থাৎ আমাদের যে পরিকল্পনা, আগামী 5 বছরের পরিকল্পনার অধিকাংশ পরিকল্পনা হচ্ছে গ্রামের মানুষকে ঘিরে, যেখানে বাংলাদেশের 70% জনসংখ্যার 70% মানুষ গ্রামে বাস করে। এই মানুষগুলোকে ঘিরে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। এই যে দেখেন আজকে একটু আগে হাসপাতালে, এই যে পাশে যে ছোট্ট হাসপাতালটা আছে, এই হাসপাতালে আমরা বাচ্চাদেরকে হাম আর রুবেলার ভ্যাকসিনেশন আমরা দিয়েছি, ইঞ্জেকশন আমরা দিয়েছি, টিকা দিয়েছি। কেন? আমরা দেখেছি গত যেই স্বৈরাচারকে 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ বিদায় করে দিয়েছে, খেদিয়ে দিয়েছে এই দেশ থেকে, যারা পালিয়ে গেছে, ওদের সময়ও আমরা দেখেছি যে এই বাচ্চাদের জন্য, এই অসুখের জন্য যে টিকা লাগে, ওষুধ লাগে, সেটা তারা বিদেশ থেকে আনে নাই। একই সাথে তারপরে 5 তারিখে যেই সরকার আসলো, সেই সরকারও প্রায় 1.5 বছর ক্ষমতা ছিল, তারাও বাচ্চাদের কথা চিন্তা করেনি, তারাও এই ওষুধটা আনেনি। ফলে মধ্যখান দিয়ে কী হলো, এই অসুখটা যখন শুরু হলো, দুর্ভাগ্যজনকভাবে অনেকগুলো শিশু প্রাণ হারালো। অর্থাৎ কিছু মানুষের গাফিলতির কারণে বাংলাদেশের বেশ অনেকগুলো শিশু আজ প্রাণ হারিয়েছে। আর যাতে শিশু প্রাণ না হারাতে পারে কোনো শিশু, সেই জন্য তাড়াতাড়ি আমরা বিদেশ থেকে এই ওষুধটা এনেছি। ওষুধটা এনে এখন 2 কোটি, সারা দেশে 2 কোটি বাচ্চাকে আমরা এই টিকাটা দিব, যাতে করে বাচ্চারা সুস্থ থাকে, যাতে করে এই অসুখ না হয়, যাতে করে মায়েদের টেনশন না হয়, যাতে করে বাবাদের টেনশন না হয়। ইনশাল্লাহ সেই কাজ আমরা করব। এখন আসেন, বক্তৃতা দিলে তো অনেক হচ্ছে, বিকালে আবার আরেকটা জনসভা আছে, ওখানেও বক্তৃতা দিতে হবে। হ্যাঁ, কি বলে শুনি না। ও 2 ঘন্টা বলবো? আরে খিদা পাইছে তো আমার, বাপের বাড়িতে খাইতে দিবেন না নাকি? বাড়িতে নামাজ বাকি, খাওয়া বাকি, ওই জনসভা বাকি, খাল কাটা বাকি, সব বাকি, আবার ঢাকা যেতে হবে। আসবো বলবো, কথা বলবো, বসেন উত্তেজন। এখন এই যে আপনাদের নতুন এমপি মিল্টন অনেকগুলো দফা দিয়েছে, রোকন চেয়ারম্যান অনেকগুলো দাবি দেওয়া দিয়েছে এলাকার। আমি জানি এলাকার অনেক দাবি দেওয়া আছে, গত প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে কোনো কাজ কাম হয় নাই। আমি নির্বাচনের সময় বিভিন্ন এলাকায় গেছি, বাংলাদেশের প্রত্যেক এলাকায় এই কমপ্লেন পেয়েছি আমি সাধারণ মানুষের কাছে। রাস্তাঘাট হয় নাই, স্কুল কলেজ হয় নাই, ব্রিজ কালভার্ট হয় নাই, স্কুল ভাঙ্গা পড়া, হাসপাতালে ডাক্তার নাই, ওষুধ নাই। এই সমস্যাগুলো যেখানেই গেছি নির্বাচনের সময় মানুষজন এই কমপ্লেনগুলো, এই অভিযোগগুলো দিয়েছে। এখন আপনারা এই যে ধনুর যেটা রাস্তা বলেন, এখান দিয়ে সামনে দিয়ে যে ধনুটে গেছে রাস্তাটা, এই রাস্তার কাজ নিশ্চয়ই আপনাদের অনেকে যারা ইয়াং তাদের হয়তো মনে নাই, কিন্তু একটু যাদের বয়স আছে, যাদের এখন বয়স 45, 40, 45, 50 বছর বয়স, আপনাদের কিন্তু খেয়াল আছে এই রাস্তার কাজ আজকে থেকে প্রায় 20 বছর আগে কিন্তু করে গিয়েছিলাম আমি। রাস্তাটা চিকন, কিন্তু রাস্তার কাজ শুরু হয়ে গেছিলো, সেই ধনুটের ভিতর দিয়ে চলে গিয়েছিল রাস্তার কাজ। এই রাস্তার কাজ ইনশাল্লাহ, কিন্তু এখানে
4 লেন করার মতন গাড়ি ঘোড়া চলে না, এত গাড়ি ঘোড়া চলে না। আমরা রাস্তাটাকে যাতে আরেকটু বড় করা যায়, যাতে দুর্ঘটনা না ঘটে, মানুষ যাতে নির্বিঘ্নে যেতে পারে, সেইভাবে আমরা করব। কারণ যেখানে 4 লেন প্রয়োজন নাই সেখানে যদি আমরা 4 লেন করি রাষ্ট্রের অর্থ নষ্ট হয়, ঠিক আছে না? সব কিছু করতে তো পয়সা লাগে, এবং এই পয়সাটা কার? এ ভাই চুপ করতে হবে, নাহলে তোরা বক্তব্য দে আমি যাই। হ্যাঁ, তোরা বক্তব্য দে আমি যাই, চুপ, একদম চুপ। হ্যাঁ, এখন রাষ্ট্রের অর্থের কথাও তো চিন্তা করতে হবে। এই যে দেখেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ হওয়ার কারণে যেটা হয়েছে, যেখান থেকে তেল গ্যাস আমরা আনতাম সেই জায়গা, সেই দেশগুলো আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, যেই জাহাজে করে, জাহাজ যেই রাস্তা দিয়ে আসতো, এই যে আমরা শহর থেকে যে লিচুতলা দিয়ে আসলাম, এই যে যেই রাস্তার কথা বললেন, জাহাজেরও এরকম নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে রাস্তা আছে, সেই রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, ফলে তেল আনতেও কষ্ট হচ্ছে। এবং যেহেতু যেই দেশ থেকে আমরা তেল আনতাম ওখানেও দাম বেড়ে গেছে, ফলে অনেক বাড়তি দাম দিয়ে তেল, ডিজেল, পেট্রোল কিনে আনতে হচ্ছে আমাদেরকে। ফলে রাষ্ট্রের অতিরিক্ত অনেক অর্থ চলে গেছে। এই অর্থ কাদের? রাষ্ট্রের অর্থ কাদের? আপনাদেরই তো অর্থ, এই অর্থ আপনাদের। সেই জন্য আমাদেরকে বিবেচনা করতে হবে যে কোন রাস্তাটা 4 লেন করা প্রয়োজন, কোন রাস্তাটা 2 লেন করা প্রয়োজন। যেটা 2 লেন দিয়ে কাজ হবে সেটা 4 লেন করে খামাখায় জমি নষ্ট করার দরকার নাই, অর্থ নষ্ট করার কাজে রাস্তা ইনশাল্লাহ হবে। আসেন এরপরে আরও কয়েকটা দাবি, তার মধ্যে এই কলেজের কথা বলেছেন, কলেজ সরকারিকরণ। কলেজ সরকারিকরণের কথা বলছে না? হ্যাঁ, কি বলে? ডান, হয়ে গেল সরকারিকরণ, যান বলে দিলাম, ইনশাল্লাহ হয়ে গেল, ইনশাল্লাহ সরকারিকরণ হয়ে গেল। কয়েকদিনের মধ্যে কাগজ ইনশাল্লাহ চলে আসবে, সরকারিকরণ হয়ে গেল। এরপরে উপজেলা। আচ্ছা এখন শুনেন, এখন একটা আস্তে কথা বলি। এই এলাকাটা কে আর কার এলাকা বলেন তো? শহীদ জিয়ার জন্মস্থানের, তাই না? শহীদ জিয়ার জন্মস্থান। এখন আপনাদের যেরকম আমার উপরে, শহীদ জিয়ার উপরে, খালেদা জিয়ার উপরে হক আছে, সারা বাংলাদেশের মানুষেরও তো আছে, তাই না? আমরা যদি সব এখানে করি, সারা বাংলাদেশের মানুষই তো উন্নয়ন থেকে গত 1 যুগেরও বেশি সময় ধরে বঞ্চিত। সবাইকে দিতে হবে, সব গাবতলিতে করলে হবে, বাগবাড়িতে করলে হবে? সারা দেশ উন্নয়ন থেকে বঞ্চিত। কাজেই আমি তো আছি আপনাদের, ইনশাল্লাহ এলাকার উন্নয়ন হবে, কিন্তু আমাদেরকে সারা দেশের প্রতি নজর দিতে হবে। কারণ দেশের মানুষ যদি, একটা কথা বলি মন দিয়ে শোনেন, এ ভাই তুই আয় আমি যাই, এত ফাল পড়তেছে। আচ্ছা এখন মন দিয়ে একটা কথা শুনেন, মন দিয়ে বলি, একটা কথা বলি, মন দিয়ে শুনেন। আমি যদি দেশটাকে শান্তিতে রাখতে পারি, আমি যদি দেশের মানুষের চাকরি বাকরি ব্যবস্থা করতে পারি, আমি যদি কৃষক কার্ড কৃষকদের হাতে পৌঁছে দিতে পারি, আমি যদি ফ্যামিলি কার্ড মায়েদের হাতে পৌঁছে দিতে পারি, দেশ যদি বেকার যুবক যারা আছে তাদেরকে যদি বিদেশে হোক দেশে হোক চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, মানুষ যদি ভালো থাকে, খুশিটা বেশি কে হবে? গাবতলীর মানুষ খুশি হবে না? বাগবাড়ির মানুষ খুশি হবে না? কি হবে? আমি যদি ভালো কাজ করতে পারি, গৌরবটা কার বেশি হবে? কার হবে গৌরব? আপনাদের হবে? তাহলে ভাই ধৈর্য ধরতে হবে, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, হবে ইনশাল্লাহ। এর আগে কাজ হয়েছে না এলাকার? এর আগে উন্নয়ন হয়েছে না এলাকার? এইখানে তো ধান ক্ষেত ছিল, এই যে এই রাস্তার উপরে সব দাঁড়ায় আছে, এই আমার মনে আছে 91-এ এই আমি আর লালু সাহেব জিপ নিয়ে পার হয়েছি, কোদাল ছিল গাড়িতে, কোদাল দিয়ে মাটি কেটে কেটে রাস্তা তৈরি করে এখান থেকে কলাপাকা গেছি, কোনো রাস্তা ছিল না। এখন তো এখানে হরহর করে গাড়ি চলে যায়, যায় না? ইনশাল্লাহ। কিন্তু ধৈর্য আমাদেরকে ধরতে হবে সাময়িকভাবে। আপনারা কিন্তু বাগবাড়ির মানুষ, গাবতলীর মানুষ, সবার কথা চিন্তা করতে হবে, পুরো দেশের কথা চিন্তা করতে হবে।